দর্শক আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। তৈরি পোশাক খাতের একক সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে শতকরা 2.88%। বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাজারে চাহিদা কমে যাওয়া এবং পাল্টা শুল্ক আরোপের ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতার ধরনের বড় পরিবর্তন এসেছে। পাল্টা শুল্ক কমলেও প্রতিবেশী দেশগুলোর তুলনায় রপ্তানিতে সুবিধা আদায় করতে পারেনি বাংলাদেশ। পোশাক খাত নিয়ে 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। প্রতি বছর প্রায় $8 বিলিয়ন পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়। একক বাজার হিসেবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় বাজার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বর্তমানে গড়ে 36.5% থেকে 35% শুল্ক কার্যকর রয়েছে, যা আগে ছিল প্রায় 16.5%। জুলাই থেকে নতুন ট্যারিফ কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির নেতিবাচক চিত্র ফুটে উঠেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত মার্কিন বাজারে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $1.79 বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় $53 মিলিয়ন বা 2.88% কম। শিল্প মালিকরা বলছেন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এবং উচ্চ সুদের হারের কারণে ক্রেতাদের ব্যয় করার ক্ষমতা কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের পোশাক খাতে। ইউএসএ এখনও আমরা একটু নেগেটিভে আছি এবং আমরা আমাদের যেভাবে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করার যে একটা থাকে, প্রবৃদ্ধি অর্জন করতে হবে, তাহলে আমি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো, সেটা হচ্ছে না। সেটা থেকে আমরা পিছিয়ে আছি। একটা জায়গায় যেতে থেমে গেছে, যেটা হলো আশাবাঞ্জক ছিল প্রবৃদ্ধি হবে, কিন্তু যেহেতু কনজিউমারের রিয়াকশন, তাদের বাইং ক্যাপাসিটি একটা জায়গায় যে হোঁচট খেয়েছে, সুতরাং আপাতত প্রবৃদ্ধি হচ্ছে না। ইন ফিউচার আমরা এক্সপেক্ট করতেই পারি। রপ্তানি আয় বাড়াতে বাজার বহুমুখীকরণ, উচ্চ মূল্যের ফ্যাশনেবল পোশাক তৈরি এবং ডেলিভারির সময় কমিয়ে আনার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। সেই বাজারের ঢুকতে হলে কিন্তু আমাদের প্রস্তুতিটা দরকার আছে। তো সেইগুলোর সুবিধা নিতে হলে, অন্যের বাজার হারানোর সুবিধাটা যদি আমরা নিতে চাই, তাহলে আমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে, আমাদের আরও বিনিয়োগ করতে হবে, আরও আমাদের দক্ষ শ্রম শক্তি লাগবে এবং উৎপাদনশীলতা বাড়াতে হবে। রপ্তানিকারকদের আশা, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও 2026 সালের প্রথম প্রান্তিকে বাজার স্থিতিশীল হয়ে উঠতে পারে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের পেমেন্ট সিস্টেমে স্থিতিশীলতা জোরদারে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বিস্তারিত ও নির্ভুল প্রতিবেদন দাখিল বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার PSP, পেমেন্ট সিস্টেম অপারেটর PSO এবং ইউটিলিটি সার্ভিস প্রোভাইডার সহ বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত সব প্রতিষ্ঠান এই নির্দেশনার আওতায় থাকবে। এতে আরও উল্লেখ করা হয়, এসব প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনার জন্য তফসিলি ব্যাংকে ট্রাস্ট ও সেটেলমেন্ট অ্যাকাউন্ট পরিচালনা করে। এসব অ্যাকাউন্ট এবং মানি ও মার্চেন্ট দায় সংক্রান্ত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রতিবেদন নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকের অর্থের নিরাপত্তা, সামগ্রিক পেমেন্ট সিস্টেমের স্থিতিশীলতা এবং জন আস্থা রক্ষা করাই এই উদ্যোগের লক্ষ্য। তথ্য প্রদানের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উপর পড়বে বলেও নির্দেশনায় বলা হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 2,916 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,27,856 টাকা নির্ধারণ করা হয়। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 2,17,534 টাকা, 18 ক্যারেটের 1,86,449 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,55,423 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ চলতি বছরের 4 জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। মূল্যসূচকের বেশ চাঙা ভাবের মধ্য দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এখন পর্যন্ত বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এই বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, বছরের শুরু থেকে শেয়ার বাজারে বেশ চাঙা ভাব দেখা যাচ্ছে, তো সংশ্লিষ্টরা কি বলছেন এই বিষয়ে আমাদের জানাবেন।
হ্যাঁ নুজহাত, আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমি প্রথম 2 ঘন্টার লেনদেনের মাঝে রয়েছি। আপনি যেটি বলছেন যে একটি তেজি ভাব বা একটি চাঙ্গা ভাব কিন্তু বজায় রয়েছে। আমরা এখন পর্যন্ত আসলে যদি একটু বাজারের দিকে তাকাই তাহলে সেখানে দেখব যে আপনার ডিএসইএক্স সূচক আপনার যেটি প্রায় কিন্তু আপনার 28 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 4982 পয়েন্টে। একই সাথে প্রথম 2 ঘন্টা পর আমরা যদি দেখি লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে সেখানে দেখছি প্রায় 205টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে। দাম কমার তালিকায় রয়েছে 112টি, তবে কোনো তারতম্য ঘটেনি 67টি কোম্পানির ক্ষেত্রে। আর যদি আমরা খাতের বিবেচনা করি, আমরা কিন্তু আজকে দেখছি যে টেক্সটাইল খাতের যে শেয়ারগুলো আছে সেগুলো কিন্তু আপনার দাম বাড়ার তালিকায় এগিয়ে রয়েছে। আর প্রথম 2 ঘন্টায় যেটি বলছিলাম যে লেনদেন কিন্তু প্রায় 200 কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এবং একই সাথে গতকালকের বাজারটা যদি আমি একটু তাকাই, গতকালকে কিন্তু আমরা দেখছিলাম ঢাকায় কিন্তু লেনদেন হয়েছিল দিন শেষে প্রায় 485 কোটি টাকা শেয়ার, এবং একই সাথে আপনার সূচক কিন্তু মাত্র 10 পয়েন্ট কমেছিল। তো এই হচ্ছে মোটামুটি বাজারের চিত্র, যেটি বলছেন যে বাজারে কিন্তু আপনার একটি বরাবর কিন্তু আমরা ইতিবাচক ধারার কিন্তু আমরা ইঙ্গিত দেখছি প্রতিদিনই। বাজার নিয়ে বিস্তারিত কথা বলতে এই মুহূর্তে আসলে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাকিল রিজভী স্টকের ডেপুটি ম্যানেজার মিস সাইমা আক্তার। আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে আসবো। মিস সাইমা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যেটি জানতে চাই, বাজারের যে বর্তমান অবস্থা সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? টানা একটা ডাউন ট্রেন্ডের পর আমরা সপ্তাহের শুরু থেকে দেখতে চাচ্ছি মার্কেটটা একটা সাইডওয়াইজ মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আর সপ্তাহের এই তৃতীয় কার্যদিবসে দেখতে পাচ্ছি যে আমাদের ভলিউমের সাথে সাথে ইন্ডেক্সও ভালো মুভমেন্ট বৃদ্ধি পেয়েছে। তো সেই দ্বারা অনেক দিন পর এসে আমরা একটা স্টেবিলাইজ সিচুয়েশনের দিকে মার্কেট যাচ্ছে বলে আমরা আশা করি। মার্কেট ডাউন ট্রেন্ডের পেছনে অনেকগুলো কারণ ছিল, যেমন রেগুলেটরি একটা চেঞ্জ ছিল, তারপর পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক একটা আনসার্টেনিটি ছিল, তার যেসব ফিক্সড যেসব ইনকাম বা ইনস্ট্রুমেন্ট আছে সেটার ইন্টারেস্ট রেটগুলো একটু হাই ছিল। দেন আমাদের ইনভেস্টরদের একটা ল্যাক অফ কনফিডেন্সের অভাব ছিল। তো সেই ধারা থেকে বের হয়ে এসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক দুইটাই একটু স্টেবল পজিশনে যাচ্ছে। সামনে ইলেকশন আছে, কোম্পানিগুলো ভালো ইপিএস শো করছে, তো ফিউচারে আমাদের ভালো করার সম্ভাবনা আছে। আর নতুন দেখে সব আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আইপিও নীতিমালা নিয়ে কথা হচ্ছিল। গত 1 বছরের বেশি সময় ধরে কোনো আইপিওতে আপনার নতুন কোম্পানি আসছিল না, সেক্ষেত্রে কোনো পরিবর্তন এসছে কিনা? জি, লাস্ট 2025-এ আমরা দেখেছি যে একদম আইপিও শূন্য একটা বছর ছিল, সেটাখানে বিনিয়োগকারীরা বেশ হতাশায় ভুগছিল। যে সেই ধারা থেকে বের হয়ে এসে নতুন একটা আইপিও নীতিমালা এসেছে, এবং সেই ইনভেস্টরদের যে কাঙ্ক্ষিত লটারি পদ্ধতি, সেই লটারি পদ্ধতি ফিরে আসছে। এই মুহূর্তে ইনভেস্টররা যেসব অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে রেখেছিল, সাসপেন্ড করে রেখেছিল, সেখানে থেকে বের হয়ে নতুন করে তার ইনভেস্টমেন্ট করার জন্য হাউসগুলোতে যোগাযোগ করছে, এবং তারা নতুনভাবে ইনভেস্টমেন্ট করবে এবং নতুন আইপিও আসবে এবং বাজারে গতি বৃদ্ধি পাবে, সে আশা রাখছি আমরা। সবশেষ আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে যে বর্তমান অবস্থায় পরিস্থিতিতে বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখা উচিত? এই মুহূর্তে মার্কেটে পিইউ বলেন, কোম্পানি অ্যাকাউন্ট কোম্পানি যেসব ভালো ভালো কোম্পানি আছে সেগুলো পিই রেশিও এই মুহূর্তে অনেক কম আছে। সেখানে ইনভেস্টররা অনেক সুযোগ পাবে। এখানে ইপিএসগুলো আসছে, ভালো ইপিএস এবং ভালো গ্রোথ, কোম্পানি ফিউচারে অনেক ভালো ডিভিডেন্ড দিবে। সেখানে যদি জেনে বুঝে ভালোভাবে বিনিয়োগ করেন এবং সামনে পলিটিক্যাল স্টেবিলিটি যদি চলে আসে, সব মিলিয়ে বাজারে মানে ভালো রিটার্ন দিবে, সেটা আমরা আশা করছি আর কি। আমি সাইমা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন সময় দেওয়ার জন্য। নুজহাত, আসলে যেমনটি শুনছিলেন, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহে তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে, এবং লেনদেনের একটি ইতিবাচক ধারার মধ্যে দিয়ে কিন্তু প্রথম 2 ঘন্টায় আমরা লেনদেনের পরিস্থিতি দেখতে পাচ্ছি, এবং আগামী আরও 2-2.5 ঘন্টা মতো লেনদেন আছে। সুতরাং 2.5 ঘন্টা পরই আসলে বোঝা যাবে ঢাকার বাজারে আজকে সূচক কত পয়েন্টে গিয়ে থাকে, এবং একই সাথে দিন শেষে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন কী পরিমাণ দাঁড়ায়। তো নুজহাত, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমন। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা জানুয়ারি মাসের প্রথম 2 দিনে 107 কোটি টাকার বেশি উত্তোলন করেছেন। এ সময় বিভিন্ন অ্যাকাউন্টে জমা পড়েছে 44 কোটি টাকার বেশি। সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, বড় গ্রাহকদের টাকা উত্তোলনে 2 বছর সময় লাগবে। তবে ক্যান্সার ও কিডনি ডায়ালাইসিসের রোগীরা আবেদন করে এখনই পুরো আমানত তুলতে পারবেন।
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা। এছাড়া প্রতি 3 মাসে অতিরিক্ত 1 লাখ টাকা তোলা যাবে। সোমবার বাংলাদেশ ব্যাংক ভবনে সংবাদ সম্মেলনে গভর্নর জানান 1 ও 2 জানুয়ারি 2 দিনে 13,314 জন গ্রাহক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 107 কোটি 77 লাখ টাকা তুলেছেন। এ সময় জমা পড়েছে 44 কোটি 9 লাখ টাকা। এসব দিক থেকে বিবেচনা করে আমরা মনে করি যে এটাকে আমরা সুন্দরভাবে আস্থার স্থানে নিয়ে যেতে পারবো এবং যে ডাটা আমরা পাচ্ছি তাতে আমাদের আস্থাটা সৃষ্টি হচ্ছে। তিনি জানান সম্মিলিত ইসলামী ব্যাংকের বড় আমানতকারীদের পুরো টাকা ফেরত পেতে 2 বছর পর্যন্ত সময় লাগবে। তবে ক্যান্সার ও কিডনি ডায়ালাইসিসের রোগীরা আবেদন করে এখনই তাদের পুরো আমানত তুলতে পারবেন। অ্যাকাউন্ট হোল্ডার নিজে হতে হবে, আত্মীয় স্বজন হলে হবে না। সেই ক্ষেত্রে পুরো টাকাটাই তারা তুলতে পারবেন অ্যাজ অফ নাও। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান কর্মী ছাঁটাই করা হবে না, কিন্তু কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে ছাড় দেয়া হবে না। আমরা কাউকে ছাঁটাই করতে চাই না, এটা আমরা বলতে চাই। কিন্তু যদি কারো অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু কারো ছাড় দেওয়া হবে না। সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এগিয়ে নিতে চান বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান আইয়ুব মিয়া। আমাদেরকে আকৃষ্ট করা যায় সেজন্য আমরা কিন্তু কাজ করছি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। গাইবান্ধায় জেঁকে বসেছে শীত, ফলে বেড়েছে লেপ তোশকের চাহিদা, তাই ব্যস্ত কারিগররা। কিন্তু উপযুক্ত কর্মপরিবেশ ও জায়গার অভাবে অনেক সময় ব্যাহত হয় তাদের কর্মব্যস্ততা। উত্তরের জেলা গাইবান্ধায় জেঁকে বসেছে শীত। বেশ বেলা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। ফলে শহর ও গ্রামীণ জনপদে বেড়েছে লেপ তোশকের চাহিদা, তাই ব্যস্ত সময় পার করছেন কারিগররা। 50 বছরের বেশি সময় ধরে লেপ তোশক তৈরির কাজে যুক্ত গাইবান্ধার কাচারি বাজারের জেলা জজ কোর্টের পরিত্যক্ত চত্বরের কর্মীরা সম্প্রতি এই চত্বরে দোকানপাট নির্মাণ হওয়ায় জায়গা সংকটে পড়েছেন তারা। কর্মস্থল সংকুচিত হয়ে যাওয়ায় শীতের মৌসুমে গ্রাহকদের চাহিদা সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। জেলা ছাড়া জেলার বাইরেও যায়, বিভিন্ন জায়গা যায়, যেমন লালমনিরহাট কালকে 3টে কামের অর্ডার আছে, সেখানে চলে যাবে। তোষকের ইনকাম কাজের উপরে, কাজ যদি বেশি হয় তাহলে ইনকাম বেশি হবে। আর এখন শীতের সময় 2টা-3টা কাজ করতে বেলা চলে যায়। শীতকাল আসলে আমাদের কাজ কামটা বেশি হয়, যেমন মনে করেন একটা কাজ দিয়ে আরেকজন আসে কয় আমাকে আগে দেন। শীত থেকে বাঁচতে মানসম্মত লেপ তোশক সাশ্রয় মূল্যে পেতে দূর দূরান্তের ক্রেতারা প্রতিনিয়ত ভিড় করেন। গাইবান্ধায় প্রচুর শীত এবং শীতের কারণে মূলত নতুন করে যেমন আমার এই ল্যাপটপ বানাতে হচ্ছে। ঠান্ডার কারণে আমি এখানে আসে একটা লেপ আর একটা হলো তোষক বানাতে দিলাম। শীতকাল হিসেবে এখানে মানে আসছি লেপ তোষক বানানোর জন্য। উন্মুক্ত স্থানে সারা বছর কষ্ট করে কাজ করতে হয় কারিগরদের। একটু বৃষ্টি হলেই কাজ বন্ধ রাখতে হয়। বিভিন্ন মহলে বহুবার আবেদন করেও স্থায়ী সমাধান মেলেনি। আমার দাদা কাজ করে গেছে, আমার বাপ করে গেছে, চাচা করে গেছে, আমি নিজের সঙ্গে এখন কাজ করে খাচ্ছি। তাহলে ৭৭ বছরের অস্তিত্বটা আজকে ছোট বড় জায়গাটা ছোট হতে হতে এতটুকু, আজকে তারপরে বৃষ্টি বাদল আসলে বড় মনে করে স্থান নাই। গাইবান্ধার কয়েকশো মানুষ এই পেশায় আঁকড়ে আছেন, কিন্তু কাজের উপযুক্ত জায়গার অভাবে এই শিল্পের কাঙ্ক্ষিত বিকাশ হচ্ছে না বলে মনে করেন তারা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত বার্তাকক্ষ। দর্শক, শেষ করছি দীপ্ত বাণিজ্য সংবাদ। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।